أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আমরা সর্বপ্রথম এক ধারা থেকে 148 ধারা পর্যন্ত রিভিশন করব, তারপর ইনশাল্লাহ নতুন ধারা শুরু করব। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন 1898 সালের 1 জুলাই হতে কার্যকর হবে। মোট অধ্যায় আছে 46টি, কার্যকর 45টি, বাতিল 1টি, মোট তফসিল 5টি, কার্যকরী 4টি, তফসিল বাতিল 1টি। ধারা 1 একের 1 ধারায় বলা হয়েছে এই আইন ফৌজদারি কার্যবিধি আইন নামে পরিচিত হবে, এবং 1-2 ধারায় বলা হয়েছে 1 জুলাই 1898 সালে কার্যকর হবে। ধারা 4-1 ক অ্যাডভোকেট। ধারা 4-1 ক অ্যাটর্নি জেনারেল। ধারা 4-1 খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ধারা 4-1 গ অভিযোগ। ধারা 4-1 চ আমলযোগ্য অপরাধ। ধারা 4-1 বর্গীজ নালিশ। ধারা 4-1 ট অনুসন্ধান। ধারা 4-1 ঠ তদন্ত। ধারা 4-1 মূর্ধন্য অপরাধ, পেনাল কোড 40। ধারা 4-1 দন্তন্য পাবলিক প্রসিকিউটর। ধারা 4-1 ঢ আমলের অযোগ্য অপরাধ। ধারা 4-1 দন্তন্য পাবলিক প্রসিকিউটর। ধারা 4-1 ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি কোনো ধারা বাদ পড়ে অবশ্যই বলবেন। ধারা 5 দণ্ডবিধির অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে। অন্যান্য অপরাধে যদি বিচার, তদন্ত, অনুসন্ধানের ব্যবস্থা থাকে তাহলে সেই আইন অনুযায়ী তদন্ত ব্যবস্থা হবে। তদন্ত, অনুসন্ধান, বিচার ব্যবস্থা সেই আইন অনুযায়ী হবে। ধারা 6 ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। ধারা 9 দায়রা আদালত। দায়রা আদালত গঠন। দায়রা আদালতের জজ নিয়োগ। ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ বা জুডিশিয়াল নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ। ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ। ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারা, পিআরবি 35, পুলিশ আইনের 5 ধারা। ধারা 22 মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস। ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। ধারা 28 ধারা 28 ধারায় বলা হয়েছে দণ্ডবিধির সকল অপরাধের বিচার কোন কোন আদালত করতে পারবেন? হাইকোর্ট বিভাগ করতে পারবেন, দায়রা আদালত করতে পারবেন, ক্ষমতাপ্রাপ্ত যে কোনো আদালত, অর্থাৎ অত্র আইনের 2য় তফসিলে 8 নং কলামে বর্ণিত যে কোনো আদালত বিচার করতে পারবেন। ধারা 31 ধারা 31 হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালত কি দণ্ড দিতে পারেন? দণ্ডের ক্ষমতা। ধারা 35 একই অপরাধ একই মামলায় একাধিক অপরাধের শাস্তি। ধারা 35 ক দণ্ডবাস হাজতবাসকাল দণ্ড হতে বাদ দিতে হবে। ধারা 42 পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে জনগণ সাহায্য করতে বাধ্য। কোন কোন ক্ষেত্রে? আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে, আসামি পলায়ন রোধের ক্ষেত্রে, আসামি যদি পলায়ন করে তাহলে পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে। আর কোন কোন ক্ষেত্রে? আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষার্থে। যদি জনগণের কাছে সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 43 অন্য ব্যক্তি যদি সাহায্য দাবি করে ওয়ারেন্ট এক্ষেত্রে সেক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 44 ধারা 45 কতিপয় অপরাধ সম্পর্কে জনসাধারণ অথবা কতিপয় ব্যক্তি খবর দিতে বাধ্য। ধারা 46 গ্রেপ্তারের পদ্ধতি। ধারা 47 অনুমতি নিয়ে প্রবেশ করে তল্লাশি পূর্বক গ্রেপ্তার। ধারা 48 যদি প্রবেশের অনুমতি পাওয়া না যায় তাহলে দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তার করতে হবে। ধারা 48 যদি পরহাজগায় কোনো নারী থাকে তাহলে তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে হবে বা তাকে সরিয়ে দিতে হবে। ধারা 49 গ্রেপ্তার করার পর যদি আটকা পড়েন তাহলে দরজা জানালা ভেঙে বাহির হওয়া যাবে। ধারা 50 প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। যদি কোনো ব্যক্তি বা কোনো অফিসার প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেন তাহলে তিনি পেনাল কোড 220 ধারা মোতাবেক দণ্ডনীয় অপরাধী হবেন। ধারা 51 দেহ তল্লাশি, পিআরবি 280 বিধি, পিআরবি 322 বিধি। ধারা 52 মহিলার দেহ তল্লাশির ক্ষেত্রে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যেন মহিলা স্বাধীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যেন কোনো অসম্মান না হয়। ধারা 53 আগ্নেয়াস্ত্র অথবা অস্ত্র যদি পাওয়া যায় সেক্ষেত্রে ব্যবস্থা। ধারা 54 পুলিশ অফিসার বিনা কারণে যে ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন। এখানে একজন কনস্টেবলও বিনা কারণে গ্রেপ্তার করতে পারেন। ধারা 55 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে সকল অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন। ধারা 56 বলা হয়েছে
অধস্তন দ্বারা গ্রেপ্তার করা যাবে। ধারা 57, নাম ঠিকানা জানাতে যদি অনিচ্ছুক ব্যক্তিকে আমলযোগ্য অপরাধ করে সেক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা যাবে। ধারা 58, বাংলাদেশ অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। ধারা 59, বেসরকারি ব্যক্তি অথবা জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার। ধারা 60, গ্রেপ্তার সম্পর্কে থানায় রিপোর্ট করতে হবে অথবা ম্যাজিস্ট্রেট নিকট হাজির করতে হবে। ধারা 61, 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হবে। ধারা 62, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট প্রদান করবেন। ধারা 63, জামিন, মুচলেকা অথবা আদালতের বিশেষ যদি কোনো আদেশ না থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে না। ধারা 64, ধারা 65, ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তারের আদেশ দেন অথবা গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করতে পারেন। ধারা 66, পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে সারা বাংলাদেশ অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। ধারা 67 ধারা মোতাবেক গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48, 49 ধারা অনুসরণ পূর্বক গ্রেপ্তার করা যাবে। ধারা 68, সমন জারির পদ্ধতি। সমন কে কে জারি করতে পারেন? ধারা 68-2, পুলিশ অফিসার জারি করতে পারেন, সরকারি কর্মচারী জারি করতে পারেন, আদালতের অফিসার জারি করতে পারেন। সেক্ষেত্রে ফৌজদারি পেনাল কোডের 21 ধারা মোতাবেক চুক্তিদার দফা দ্বারা সরকারি কর্মচারী হিসেবে সমন জারি করতে পারেন। ধারা 69, সমন জারির পদ্ধতি। ধারা 70, সাবালক পুরুষের নিকট সমন জারি। ধারা 71, সাবালক পুরুষ যদি না থাকে তাহলে প্রকাশ্য কোনো স্থানে লটকিয়ে সমন জারি। ধারা 72, সরকারি কর্মচারীর উপর সমন জারি। ধারা 73, এখতিয়ার এলাকার বাইরে সমন জারি। ধারা 74, সমন জারি প্রমাণ। ধারা 75, গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 75-1, গ্রেপ্তারি পরোয়ানা। 75-1, পিআরবি 315 বিধি। গ্রেপ্তারি পরোয়ানা। আর ধারা 75-2, গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকার মেয়াদ। ধারা 76, জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 77, একাধিক ব্যক্তি অথবা একাধিক পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 78, জমির মালিক, জমিদার অথবা ম্যানেজার কর্তৃক গ্রেপ্তার। ধারা 79, অধস্তন দ্বারা পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 80, গ্রেপ্তার সম্পর্কে জানাতে হবে অথবা পরোয়ানা তাকে দেখাইতে হবে। ধারা 81, অবিলম্বে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করতে হবে। ধারা 82, সারা বাংলাদেশ অনুসরণ করে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। ধারা 83, নিজ এলাকার বাইরে অন্য এলাকায় যদি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করতে হয় সেক্ষেত্রে ওই সংশ্লিষ্ট এলাকার পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার বরাবর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করা যায়। ধারা 84, নিজ এলাকার পুলিশ অফিসার দ্বারা অন্য এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 85, গ্রেপ্তার করার পর যদি 20 মাইল দূরে হয় তাহলে আসামি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার নিকট রেখে আসতে হবে। ধারা 86, এই রেখে আসার পর যে পদ্ধতি অনুসরণ করতে হবে তা ধারা 86। ধারা 87, হুলিয়া জারির পদ্ধতি। ধারা 88, সম্পত্তি ক্রোকের পদ্ধতি। ধারা 89, ক্রোকৃত সম্পত্তি ফেরত প্রদান। ধারা 90, ধারা 90 ধারা 90-তে বলা হয়েছে সমনের অতিরিক্ত পরোয়ানা অথবা সমনের পরিবর্তে পরোয়ানা প্রদান। ধারা 91, মুচলেকা সম্পাদন করা যাবে। পরবর্তী সময়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালতে হাজির ব্যক্তির নিকট থেকে মুচলেকা সম্পাদন করা যাবে। ধারা 92, মুচলেকা সম্পাদন করার পর যদি মুচলেকা লঙ্ঘন করে তাহলে ওই ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে। ধারা 93, ধারা 93 ক, খ, গ, বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা অথবা সমন জারি। আর বাংলাদেশের কোনো আদালত যদি বৈদেশিক কোনো সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা পায় তাহলে বাংলাদেশের আদালতের ন্যায় জারি করতে হবে। ধারা 94, কোনো অপরাধের বা কোনো মামলার বিচারকালে বা তদন্তকালে যদি আদালত অথবা পুলিশ অফিসার বুঝতে পারেন যে সংশ্লিষ্ট কোনো আলামত, কোনো বস্তু বা পার্সেল বা কোনো কিছু যদি কোনো ব্যক্তির নিকট থাকে তাহলে সেই ব্যক্তিকে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন বা সমন দিতে পারেন। ধারা 95, টেলিগ্রাম কর্তৃপক্ষের নিকট, চিঠিপত্র বা টেলিগ্রাম কর্তৃপক্ষের নিকট যদি কোনো কিছু থাকে তাহলে তা হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 96, তল্লাশি পরোয়ানা কি? তল্লাশি কি? ধারা 97, তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। ধারা 98, চোরাই মাল, জাল দলিল এই জাতীয় প্রভৃতি কিছু যদি থাকে তাহলে সেখানে তল্লাশি করার জন্য একজন কনস্টেবলের উপরস্থ যে কোনো অফিসার সেখানে তল্লাশি করতে পারেন। ধারা 99, নিজ এলাকার বাহিরে অন্য এলাকায় তল্লাশি। ধারা 99 ক, কতে বলা হয়েছে অবৈধ প্রকাশনা বাজেয়াপ্তকরণ। ধারা 99 খ, অবৈধ প্রকাশনা বাজেয়াপ্তের আদেশ দেওয়ার পর থেকে 2 মাসের ভিতরে সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। ধারা 100, বেআইনি ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করেন। ধারা 101, এর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 47, 73, 74, 73, 75, 77, 81, 82, 83 এই ধারা অনুসরণ করা যাবে। ধারা 102, বাড়ির মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করে সেখানে তল্লাশি করতে হবে। ধারা 103, তল্লাশি করার পদ্ধতি। ধারা 104, আদালতে যে সকল দলিল বা বস্তু বা পার্সেল হাজির করা হবে আদালত যদি উপযুক্ত মনে করেন তা আটক করতে পারেন। ধারা 105,
ধারা 105-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যদি চায়, ম্যাজিস্ট্রেট যেখানে তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত থেকে তল্লাশি পরোয়ানা কার্যকরী করতে পারেন। ধারা 106, দণ্ডিত ব্যক্তির নিকট থেকে শান্তিরক্ষা মুচলেকা সম্পাদন 1 বছরের জন্য শান্তিরক্ষার মুচলেকা সম্পাদন করা যাবে। এখানে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত উক্ত মুচলেকা সম্পাদন করার জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ধারা 107, অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুচলেকা সম্পাদন 1 বছরের জন্য জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত। ধারা 108, রাষ্ট্রদ্রোহ অপরাধের ব্যক্তির নিকট থেকে 1 বছরের জন্য মুচলেকা সম্পাদন করা যাবে, সদাচরণের মুচলেকা সম্পাদন করা যাবে। এখানে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত 1 বছরের জন্য। ধারা 109, ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি অথবা আমলযোগ্য অপরাধ করার জন্য যে আত্মগোপন করে থাকে, এরূপ ব্যক্তির নিকট থেকে সদাচরণের মুচলেকা সম্পাদন করা যাবে 1 বছরের জন্য, জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত। ধারা 110 ধারায় বলা আছে অভ্যাসগত যে সকল অপরাধী আছেন সে সকল অপরাধীর নিকট থেকে সদাচরণের মুচলেকা সম্পাদন করা যাবে সর্বোচ্চ 3 বছরের জন্য। 3 বছরের অধিক হবে না, অর্থাৎ অনধিক 3 বছরের জন্য জামিনদার সহ। 110 ধারায় জামিনদার সহ মুচলেকা সম্পাদন করতে হবে। ধারা 112 এই সদাচরণের মুচলেকা সম্পাদনের জন্য যে আদেশটি বা নোটিশটি প্রেরণ করতে হবে তা ধারা 112। ধারা 113-তে বলা হয়েছে উপস্থিত ব্যক্তি যদি, যে ব্যক্তির কাছে এই নোটিশটি দেওয়া হবে সেই ব্যক্তি যদি আদালতে হাজির থাকেন তাহলে তাকে জিনিসটি পড়ে দেখাইতে হবে অথবা শোনাইতে হবে। ধারা 114, ওই ব্যক্তি যদি অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে করেন নাকি সমান অথবা গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে ওই ব্যক্তিকে জানাতে হবে। ধারা 115, সমান এবং গ্রেপ্তারি পরোয়ানার সাথে 112 ধারা নোটিশের একটি অনুলিপি প্রেরণ করতে হবে এবং ওই ব্যক্তির নিকট হস্তান্তর করতে হবে। ধারা 116, ব্যক্তিগতভাবে রেহাই প্রদান করা যাবে। ধারা 117, অপরাধের বিষয় শান্তিরক্ষা অথবা সদাচরণের অপরাধের বিষয়টি অনুসন্ধান করতে হবে। ধারা 118, অনুসন্ধান যদি প্রমাণিত হয় তাহলে মুচলেকা সম্পাদন করতে হবে। ধারা 119, ধারা 119-এ বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 117 ধারা অনুযায়ী অনুসন্ধান করার পর যদি অপরাধটি প্রমাণিত না হয় সেক্ষেত্রে ওই ব্যক্তিকে অব্যাহতি প্রদান করতে হবে। ধারা 120, মুচলেকার বিষয়বস্তু। মুচলেকার এই ধারা 120-এ কি বলা আছে ভাই? ধারা 120, মুচলেকার মেয়াদ আরম্ভ। হ্যাঁ হ্যাঁ, মুচলেকার মেয়াদ আরম্ভ। হ্যাঁ, মুচলেকার মেয়াদ আরম্ভ। ধারা 121, মুচলেকার বিষয়বস্তু। ধারা 122, জামিনদার প্রত্যাখ্যান। ধারা 124, ধারা 124-এ বলা হয়েছে যে ব্যক্তি মুচলেকা সম্পাদন করতে পারে না, মুচলেকা সম্পাদন না করার জন্য যদি কারাবাস থাকেন তাহলে জেলা ম্যাজিস্ট্রেট তাকে বিভিন্ন শর্তে ছেড়ে দিতে পারেন বা বিনা শর্তে ছেড়ে দিতে পারেন। তাকে বিনা কারণে আবার পুনরায় গ্রেপ্তার করতে পারেন। সে যদি শর্ত লঙ্ঘন করে তাহলে তাকে পুনরায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 125, ম্যাজিস্ট্রেট যদি ইচ্ছা করেন তাহলে যে মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হয়েছে সে মুচলেকার আদেশটি তিনি বাতিল করতে পারেন। ধারা 126, জামিনদার যদি অব্যাহতি চায় তাহলে জামিনদারকে অব্যাহতি দিতে পারেন। কে দিতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারেন। কোন আদালতের আদেশ তিনি এই অব্যাহতি দিতে পারেন? তার আদালতের অপেক্ষা উচ্চতর আদালত হবে না, এরূপ আদালতের কোন আদেশ তিনি বাতিল করতে পারেন। ধারা 125-এ আর ধারা 126-এ জামিনদার যদি আবেদন করেন তাহলে ওই জামিনদারকে অব্যাহতি প্রদান করা যাবে। সেক্ষেত্রে অপরাধী ব্যক্তিকে হাজির করার জন্য প্রয়োজনীয় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যাবে। ধারা 126, ধারা 127, নবম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ধারা 127 থেকে ধারা 132 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, বেআইনি সমাবেশ সংক্রান্ত আলোচনা, নবম অধ্যায়। 127, বেআইনি সমাবেশ সংজ্ঞা সাধারণত পেনাল কোডের 141 ধারা আর শাস্তি 143 ধারা। আবার এটা যদি দাঙ্গায় যদি রূপান্তরিত হয় তাহলে 144, 146 ধারা। 144, 146, তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা হলো ধারা পেনাল কোড 141, শাস্তি 143। আর বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য 127 ধারা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সর্বনিম্ন পুলিশ অফিসার যদি হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিতে পারেন। এক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর অথবা একজন এএসআই কি এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দিতে পারেন? হ্যাঁ পারেন, অবশ্যই পারেন। কোন ক্ষেত্রে পারেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সাব ইন্সপেক্টর যদি অন্যান্য অফিসার যদি ঊর্ধ্বতন অফিসার যদি থানায় অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে একজন এএসআই যদি পিআরবি 201 বিধি মোতাবেক থানায় যদি উপস্থিত থাকেন অথবা থানায় যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি দায়িত্বে থাকেন সেক্ষেত্রে তিনি এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা বলে বা দায়িত্ব বলে তিনি
বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দিতে পারেন। এখানে 127 ধারা থেকে 131, 32 ধারার যে কার্যক্রম, তিনি প্রত্যেকটা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। তাহলে ধারা 127 বলা হয়েছে মৌখিক আদেশ, ধারা 128 বলা হয়েছে বেসামরিক শক্তি প্রয়োগ। এখানে বেসামরিক শক্তি প্রয়োগ বলতে কি বলা হয়েছে? জনসাধারণের শক্তি প্রয়োগ। জনসাধারণের শক্তি প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই পুরুষ ব্যক্তির সাহায্য নিতে হবে। এখানে সৈনিক, নাবিক, বৈমানিক অথবা বৈমানিক এদের সদস্য বা অফিসার, এদের সাহায্য নিয়ে 128 ধারা মোতাবেক শক্তি প্রয়োগ করা যাবে না। আর 128 ধারা মোতাবেক যখনই কোনো ব্যক্তির সাহায্য নেওয়া হবে, তিনি অবশ্যই পুরুষ ব্যক্তি হতে হবে। পুরুষ ব্যক্তি সাধারণ জনগণ হতে হবে। সাধারণ জনগণ বা বেসামরিক নাগরিক, অবশ্যই সামরিক নাগরিক নয়। এরূপ পুরুষ ব্যক্তির সাহায্য নিয়ে এরূপ পুরুষ ব্যক্তির সাহায্য নিয়ে বল প্রয়োগ করে ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে এবং প্রয়োজন পড়লে তাদের গ্রেপ্তার করতে হবে। এখানে কাদের গ্রেপ্তার করা হবে? যারা বেআইনি সমাবেশে অংশগ্রহণ করবেন তাদের গ্রেপ্তার করতে পারবেন। ধারা 128। ধারা 129 বলা হয়েছে পুলিশ অফিসার, পুলিশ কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি তলব করতে পারেন। ধারা 129। ধারা 129 ডিএমপির অধ্যাদেশে বলা হয়েছে ধারা 27, 28, 29, 30। একজন পুলিশ কমিশনার যখন, পুলিশ কমিশনার তো মেট্রো এলাকায় হয়, পুলিশ কমিশনার তো মেট্রো এলাকায় হয়, মেট্রো এলাকায় যখন মেট্রো এলাকায় যখন সামরিক শক্তি তলব করা হয় তখন ডিএমপির অধ্যাদেশ হবে। ডিএমপির অধ্যাদেশ 27, 28, 29, 30 ধারা মোতাবেক পুলিশ কমিশনার সামরিক শক্তি তলব করতে পারেন। আর জেলা পর্যায়ে যদি হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 129 ধারা মোতাবেক সামরিক শক্তি তলব করতে পারেন। ধারা 130 সামরিক শক্তি যখন তলব করা হবে তাদের দায়িত্ব কি? ধারা 130 তারা ঊর্ধ্বতন অফিসার অথবা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেরূপ নির্দেশ দেবেন সেরূপ নির্দেশ মোতাবেক তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করবেন। এক্ষেত্রে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে অবশ্যই দলের অধিনায়ক বা কমিশন প্রাপ্ত অফিসার অথবা দলনেতা যিনি যিনি থাকবেন তিনি অবশ্যই লক্ষ্য রাখবেন যতটুকু কম ক্ষতি সাধন করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায় তিনি ততটুকুই কম ক্ষতি সাধন করার চেষ্টা করবেন। এক্ষেত্রে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হয়ে গেলে তাদেরকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করবেন, গ্রেপ্তার করবেন এবং আটক করবেন। ধারা 131। এখন বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে সামরিক শক্তি তলব করা হয়েছে। এখন দেখা গেল সামরিক শক্তি তলব করার পর পুলিশ কমিশনারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেট যার সাথে কথা হয়েছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন? ওই কমিশন প্রাপ্ত অফিসার যিনি থাকবেন তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য। তিনি তার দলকে অনুমতি দিতে পারেন বা তিনি তার দলকে নির্দেশ দিতে পারেন, নির্দেশ বা আদেশ দিতে পারেন যে তোমরা ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করো, যে কোনো মূল্যে ছত্রভঙ্গ করো, তবে যতটুকু ক্ষতি করা প্রয়োজন ততটুকুই ক্ষতি সাধন করো, তার বেশি ক্ষতি সাধন করার দরকার নাই। ধারা 131। ধারা 132 বলা হয়েছে রক্ষা কবচ। এখানে রক্ষা কবচের ক্ষেত্রে এখানে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যে সকল অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে সেই সকল অপরাধ থেকে রেহাই পাওয়ার জন্য 132 ধারার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ধারা 133। ধারা 133 উপদ্রব, গণ উপদ্রব। উপদ্রব দুই প্রকার, একটি হলো ব্যক্তিগত উপদ্রব আর একটি হলো গণ উপদ্রব। দণ্ডবিধিতে 11 প্রকার গণ উপদ্রবের কথা বলা আছে। কত প্রকার? 11 প্রকার গণ উপদ্রব। আর ফৌজদারি কার্যবিধি আইনে গণ উপদ্রবকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো ব্যক্তিগত উপদ্রব আর একটি হলো গণ উপদ্রব। গণ উপদ্রব সাধারণত জনগণের জন্য উপদ্রব, জনগণের জন্য বিরক্তিকর বা জনগণের জন্য খারাপ, অস্বস্তিকর, এই জাতীয় উপদ্রব হলো গণ উপদ্রব। গণ উপদ্রব পেনাল কোড সম্ভবত 168, পেনাল কোড সম্ভবত 168 আর শাস্তি সম্ভবত ধারা 190। পেনাল কোড 190 ধারায় সম্ভবত শাস্তির কথা বলা আছে, ক্লিয়ার মনে নাই? তাহলে ধারা 134, এই যে উপদ্রবটা হয়েছে 133 ধারার যে আদেশ, এই গণ উপদ্রব অবসানের জন্য জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ দিতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি কত বুঝতে পারেন যে তার এলাকার ভিতরে কেউ কেউ বা কোনো ব্যক্তি যদি গণ উপদ্রব করেন তাহলে সেই গণ উপদ্রব অপসারণ করার জন্য তিনি শর্ত সাপেক্ষে নির্দেশ বা আদেশ দিতে পারেন। এই আদেশটি 134 ধারা মোতাবেক জারি করতে হবে। আদেশটি 34 ধারা মোতাবেক, 34(1) ধারা মোতাবেক সমনের ন্যায় জারি করতে হবে। সমনের ন্যায় যদি জারি করা সম্ভব না হয় তাহলে প্রজ্ঞাপন দেওয়া বিজ্ঞাপনের মাধ্যমে জারি করতে হবে। 135 ধারা ওই ব্যক্তি আদেশটি পালন করবেন অথবা আদেশের বিরুদ্ধে আদালতে কারণ দর্শাবেন। 136 ধারায় বলা হয়েছে ওই ব্যক্তি আদেশ পালন করলেন না অথবা আদালতে কারণও দর্শাইলেন না, সেই ক্ষেত্রে তিনি আদেশটি লঙ্ঘন করলেন, তখন তিনি 188 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধী হবেন। 137 ধারা বলা হয়েছে ওই ব্যক্তি যদি কারণ দর্শানোর জন্য আদালতে হাজির হয়
আদালতে হাজির হয়, সেক্ষেত্রে করণীয় কি? আদালত ওই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করবেন, প্রয়োজন পড়লে বাইরে থেকে সাক্ষ্য নেবেন, সাক্ষ্য নিয়ে তিনি ওই বিষয়টি দেখবেন, তিনি যে আদেশ দিয়েছেন, তিনি যদি মনে করেন সাক্ষ্য নেওয়ার পর যে না আসলে আদেশটি যুক্তিসঙ্গত, তাহলে আদেশটি ছাই করতে হবে। আর যদি মনে করেন যে না আদেশটি আসলে যুক্তিসঙ্গত না, তাহলে তিনি আর কোনো পদক্ষেপ, পরবর্তী আর কোনো পদক্ষেপ নেবেন না। একশো ধারা 140 আদেশটি স্থায়ী করার পর করণীয়। আদেশটি স্থায়ী করার পর 136 ও 137 ধারা যখন আদেশটি স্থায়ী করা হবে, তারপর করণীয় কি? জেলা ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে নতুন করে একটি নোটিশ দিবেন এবং আদেশে উল্লেখিত সময়ের ভিতরে গণউপদ্রব অবসান করার জন্য নির্দেশ দেবেন। ওই ব্যক্তি যদি নির্দেশ না মানে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট নিজেই ওই কাজটি সম্পূর্ণ করবেন এবং এক্ষেত্রে ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করে বিক্রয় করে, নিলামে বিক্রয় করে বিক্রয়লব্ধ টাকা ওই অপসারণের কাজে যে ব্যয়ভার হবে, সেই ব্যয়ভার মেটানোর জন্য তিনি চেষ্টা করবেন। আর এখানে জেলা ম্যাজিস্ট্রেট যে কার্যক্রম করবেন, সেই কার্যক্রমের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা চলবে না। 143 ধারায় বলা হয়েছে গণউপদ্রব অব্যাহত রাখা অথবা পুনরায় গণউপদ্রব সৃষ্টি করা যাবে না। 144 ধারায় বলা হয়েছে জরুরি আদেশ জারি। এখানে জরুরি আদেশ জারি কি করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট করতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেট যখন এই জরুরি আদেশটি জারি করবেন, এটা একতরফা ভাবে করতে পারেন। এই আদেশটি যখন জারি করা হবে, সরকার যদি কোনো আদেশ না দেয়, তাহলে এটার মেয়াদ হবে সর্বোচ্চ 2 মাস। ধারা 145 জমি ও পানি সংক্রান্ত বিরোধ। জমি ও পানি সংক্রান্ত কোথাও যদি বিরোধ হয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট তা নিরসনের জন্য 145 ধারা থেকে 148 ধারার কার্যক্রম সম্পন্ন করতে পারেন। 145 ধারায় বলা হয়েছে আদেশ দিতে পারেন, 146 ধারায় বলা হয়েছে প্রয়োগ করতে পারেন, 147 ধারায় বলা হয়েছে জমি ও পানি ব্যবহারের অধিকার সংক্রান্ত বিরোধ। জমি ও পানি ব্যবহারের অধিকার সংক্রান্ত বিরোধ। আর 148 ধারা বলা হয়েছে এই বিরোধ সংক্রান্ত, এখানে যে বিরোধের কথা বলা আছে, এই বিরোধ সংক্রান্ত জেলা ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের জন্য আদেশ দিতে পারেন। এখানে কে অনুসন্ধান করবেন? এখানে অনুসন্ধান কে করবেন? জেলা ম্যাজিস্ট্রেটের অধস্তন কোন ম্যাজিস্ট্রেট এই বিষয়ে অনুসন্ধান করবেন, একটি রিপোর্ট প্রদান করবেন। আর এখানে যে ব্যয়ভার হবে, এই ব্যয়ভার কে বহন করবেন, তা জেলা ম্যাজিস্ট্রেট বা আদালত নির্ধারণ করবেন। ধারা 148 আজকের জন্য নতুন পড়া। আজকের জন্য নতুন পড়া। পড়া কি বোঝা যায়? সঠিক। ভাই পড়া এইভাবেই পড়তে হবে, এভাবেই পড়তে হবে যে একদমে 15-20 মিনিটের ভিতরে যে ইনশাল্লাহ শেষ করে দেবেন, একদম 100-150 ধারা পর্যন্ত একদমে শেষ করে দেবেন। এইভাবে যদি ইনশাল্লাহ পড়তে পারেন, আশা করি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই র্যাঙ্ক লাগবে। আল্লাহ পাক কবুল করুক, আপনাদের মনের আশা পূর্ণ করুক, আপনাদেরকে পড়াশোনার করার মতো তৌফিক দান করুক। আপনারা সুন্দরভাবে পড়াশোনা করেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, ইনশাল্লাহ পড়াশোনা আপনারা ঠিকঠাক মতো করতে পারবেন। তবে একটু লেগে থাকেন, একটু কষ্ট করেন, একটু কষ্ট করলে অবশ্যই কষ্টের ফলাফল ইনশাল্লাহ পাবেন। ধৈর্যের ফল মিষ্টি হয়, ঠিক আছে? ধৈর্যের ফল মিষ্টি হয়। সবাই একটু চেষ্টা করেন, আশা করতেছি ইনশাল্লাহ পারবেন। না পারার মতো কিছু নয়, সবাই যদি পারে, আমি যদি পারি, আপনি কেন পারবেন না? আপনার কমতি কোথায়? আপনার ঘাটতি কোথায়? আপনিও কনস্টেবল আসছেন, আমিও কনস্টেবল আসছি। আপনার আমার মতো অনেকে আপনার আমার সামনে দিয়ে র্যাঙ্ক লাগায় নিয়ে চলে যেতেছে। সবাই যদি পারে, কেন আপনি পারবেন না? আপনার ঘাটতি কোথায়? আপনার কোথাও ঘাটতি নাই, আপনি চেষ্টা করেন না, তারা চেষ্টা করে। আপনি যার সাথে বসে পরীক্ষা দেন, তার র্যাঙ্ক লাগে, আপনার র্যাঙ্ক কেন লাগে না? আপনার চেষ্টা নয়, আপনার আপনার চেষ্টার ত্রুটি আছে। সে যেভাবে চেষ্টা করছে, আপনি সেভাবে চেষ্টা করেন না, সেই কারণে আপনার আমার র্যাঙ্ক লাগে না। অনেকের র্যাঙ্ক লাগে, তারা চলে যায়। দেখা যায় অনেকের র্যাঙ্ক লাগে, আমাদের মিষ্টিও খাওয়ায় চলে যায়, ঠিক আছে, কিন্তু নিজের র্যাঙ্ক লাগা যে মিষ্টি খাওয়াবো, সেই ভাগ্য আর হইতেছে না। আশা করতেছি ইনশাল্লাহ চেষ্টা করবেন, যতটুকু চেষ্টা করা দরকার ঠিক ততটুকুই করবেন, তার কোনো প্রকার ঘাটতি ফলাইবেন না, ঠিক আছে? আজকের যে চ্যাপ্টার পড়বো, ধারা 149 হতে ধারা 153 পর্যন্ত পুলিশের প্রতিরোধমূলক কার্য। পুলিশের প্রতিরোধমূলক কার্য 13তম অধ্যায়। 13তম অধ্যায়, এই অধ্যায় গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে সবসময়। প্রশ্নটা হলো, পুলিশ অফিসার অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? পুলিশ অফিসার অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কি ধরনের ক্ষমতা ব্যবহার করতে পারেন, অথবা পুলিশ অফিসারকে কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে? কোনো অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য একজন পুলিশ অফিসারকে কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে? ফৌজদারি কার্যবিধির আলোকে আলোচনা করতে পারেন বা আলোচনা করুন। অথবা বলা থাকতে পারে যে ধর্তব্য অপরাধ নিবারণে পুলিশ অফিসারের দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করুন বা ক্ষমতা বর্ণনা করুন বা বিস্তারিত আলোচনা করুন। কথা একটাই, অপরাধের অপরাধ নিবারণ
অথবা অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা কি? অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা কি? অর্থাৎ অপরাধ হয়ই নাই, অপরাধ হয়ই নাই, অপরাধ হওয়ার পূর্বেই যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় তার বর্ণনা করা হয়েছে ধারা 149 থেকে ধারা 153 পর্যন্ত। এখানে প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে কি বোঝায়? বন্যার সময়, মোট কথা আমরা যেগুলো বুঝি, বন্যার সময় বন্যা হয় না, যার যার এলাকা হয়, আমাদের যমুনা নদীতে যখন ভাঙ্গন সৃষ্টি হয়, ভাঙ্গনের পূর্বে বন্যা যখন আসে, বন্যা আসার পূর্বেই এই যমুনার ভাঙ্গন রক্ষা করার জন্য কি করা হয়? বিভিন্ন ধরনের পিলার দেওয়া হয়, বিভিন্ন ধরনের বালুর বস্তা দেওয়া হয়, যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা। অর্থাৎ ভাঙতে যেন না পারে, বন্যার পানি যেন আমাদের এই ভাঙ্গন সৃষ্টি করতে না পারে, সেই জন্য পূর্বেই যে ব্যবস্থা নেওয়া হয় সেটাই হলো প্রতিরোধ মূলক ব্যবস্থা। এখানে সেম কথাই বলা হয়েছে 149 ধারা হতে 153 ধারা পর্যন্ত। অপরাধ সৃষ্টি হয় নাই, অপরাধ সৃষ্টি হতে পারে, অপরাধ সৃষ্টি হওয়ার পূর্বেই সেই অপরাধ প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যবস্থার বর্ণনা করা হয়েছে ধারা 149 থেকে ধারা 153 পর্যন্ত। তাহলে যদি বলা হয় যে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধ নিবারণের জন্য অথবা অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন, তাহলে ধারা 149, ধারা 149, 149 ধারায় বলা হয়েছে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করতে পারবে। পুলিশ, যে কোনো পুলিশ অফিসার, এখানে পুলিশ বলতে যে কোনো পুলিশ অফিসার, প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধে হস্তক্ষেপ করবেন এবং সাধ্যমতো চেষ্টা করবেন। অর্থাৎ কোনো পুলিশ অফিসার যদি জানতে পারেন অথবা বুঝতে পারেন যে তার সামনে, তার চোখের সামনে বা তার এলাকার ভিতরে, তিনি যেখানে ঘোরাফেরা করেন, সে বাড়ি হোক অথবা অন্য কোনো জায়গায় হোক, তিনি যেখানেই যাক না কেন, তিনি যদি কোনো অপরাধ সম্পর্কে জানতে পারেন, তিনি কোন সময় প্রতিরোধমূলক ব্যবস্থা করবেন, আমি কিছু জানলামই না, বুঝতেই পারলাম না, ওই অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা আমার পক্ষে, আপনার পক্ষে সম্ভব না। অবশ্যই ওই অপরাধ সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করার জন্য সংকল্প করে বা কোনো সলা পরামর্শ করে, দেখা গেল আপনি বাড়িতে গেছেন, ঘুরতে গেছেন, ছুটিতে গেছেন, বা আপনি কর্মস্থলে আছেন, আপনি ঘোরাফেরা করতেছেন, কোনো চাষস্থলে বসে আছেন বা কোথাও বসে পত্রিকা পড়তেছেন, এরূপ অবস্থায় দেখলেন যে দুই তিনজন ব্যক্তি কোনো পরিকল্পনা করতেছে, কোনো পরিকল্পনা করতেছে যে আজকে রাতে অমুক জায়গায় যাব, আমরা চুরি করব, আমরা চুরি করব, আমরা ডাকাতি দেব, আমরা ছিনতাই করব, ঠিক আছে, আমরা দাঙ্গা হাঙ্গামা করব, এই জাতীয় কোনো বিষয় যদি কোনো পুলিশ অফিসার জানতে পারেন, সে কনস্টেবল হোক অথবা তার ঊর্ধ্বতন কোনো অফিসার হোক, তিনি যদি জানতে পারেন, তাহলে তিনি অবশ্যই সেই আমলযোগ্য অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করতে পারবেন এবং আমলযোগ্য অপরাধের অনুষ্ঠান যেন না হয়, সেক্ষেত্রে তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। অর্থাৎ ওই সকল ব্যক্তিগণ যদি কোনো অপরাধ করার জন্য সলা পরামর্শ করে বা সংকল্প করে, তাহলে সেই অপরাধ যেন কোনোভাবে সৃষ্টি হতে না পারে বা সেই অপরাধ যেন কোনোভাবে তারা করতে না পারে, তার জন্য যা যা করা দরকার, যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, ওই পুলিশ অফিসার সকল পদক্ষেপ গ্রহণ করবেন। ধারা 149, ধারা 149, তাহলে ধারা 149-এ বলা হয়েছে প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করবেন। অর্থাৎ দেখা গেল একজন ব্যক্তি যদি চুরি করার জন্য যায়, তাহলে ওই ব্যক্তিকে একজন পুলিশ অফিসার যদি ওই ব্যক্তির সামনে যদি দাঁড়ায়, তাহলে ওই ব্যক্তি আর চুরি করতে পারবে না, তিনি এরূপ ভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অথবা তিনি কি করতে পারেন, 150 ধারা মোতাবেক কোনো ব্যক্তি যদি বা একাধিক ব্যক্তি যদি কোনো অপরাধ করার জন্য যদি সংকল্প করে, তাহলে তিনি যদি নিজে না পারেন, তাহলে যে ব্যক্তি পারবেন বা যে অফিসার পারবেন সেই অফিসারকে তিনি খবর দিতে পারেন। ধারা 150, ধারা 150, অর্থাৎ অপরাধের খবর বা অপরাধ সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে খবর জানানো বা অবহিতকরণ। আপনি যখন দেখলেন 149 ধারায় যে কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি অপরাধ করার জন্য সংকল্প করতেছে, একজন ব্যক্তি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেই অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারবেন অথবা সাধ্যমতো সেই অপরাধটি প্রতিরোধ করার জন্য চেষ্টা করবেন। ধারা 149। আর 150 ধারা বলা হয়েছে কোনো পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে যদি জানতে পারেন, তাহলে তিনি তার ঊর্ধ্বতন অফিসারকে অবশ্যই সেই অপরাধের বিষয়টি জানাবেন। অপরাধের বিষয়টি জানাবেন, কোন ক্ষেত্রে জানাবেন?
যখন তিনি জানতে পারবেন, বুঝতে পারবেন যে এক বা একাধিক ব্যক্তি বা 2, 4, 5 জন বা 10 জন ব্যক্তি মিলে কোথাও দাঙ্গা হাঙ্গামা বেআইনি সমাবেশ বা কোনো ব্যক্তিকে মেরে ফেলার জন্য বা কোনো জায়গায় ছিনতাই করার জন্য বা কোনো জায়গায় ডাকাতি করার জন্য যাইতে পারে, কোনো জায়গায় ডাকাতি করার জন্য যাইতে পারে, তাহলে এই অপরাধের বিষয়ে যদি কোনো অফিসার জানতে পারেন, তাহলে তিনি কি করবেন? তিনি অবশ্যই ওই অপরাধের বিষয়টি তার ঊর্ধ্বতন অফিসারকে জানাবেন। ধারা 150 PRB 120 বিধি, পুলিশ আইনের 23-3 বিধি। তাহলে একজন পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন বা পুলিশ অফিসারকে কি কি ক্ষমতা দেয়া হয়েছে, তাহলে 149 ধারায় কি ক্ষমতা দেওয়া হয়েছে? প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার জন্য সাধ্যমতো হস্তক্ষেপ করবেন এবং আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। ধারা 149। ধারা 150-এ বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধানের 150 ধারায় বলা হয়েছে, যদি কোনো পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারেন, তাহলে তিনি ঊর্ধ্বতন অফিসারকে সেই আমলযোগ্য অপরাধের খবর দিয়েও আমলযোগ্য অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ধারা 150। ধারা 151। ধারা 151, পুলিশ অফিসার প্রথমে নিজেই সাধ্যমতো চেষ্টা করছেন। 149 ধারায়। 150 ধারায় পুলিশ অফিসার ঊর্ধ্বতন অফিসারকে সেই অপরাধের সংকল্পের বিষয়ে বা অপরাধের ষড়যন্ত্রের বিষয়ে ঊর্ধ্বতন অফিসারকে জানাইছেন। ধারা 150 PRB 120 বিধি, পুলিশ আইনের 23-3 ধারা। ধারা 151। ধারা 151, ফৌজদারি কার্যবিধানের 151 ধারা মোতাবেক অপরাধীদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে। ধারা 151। তাহলে 149 ধারায় বলা হয়েছে, পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার জন্য যে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেন অথবা সাধ্যমতো তিনি আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার জন্য চেষ্টা করবেন। ধারা 149। তাহলে ধারা 150-এ বলা হয়েছে কি করতে পারেন? 150-এ বলা হয়েছে, ওই পুলিশ অফিসার যদি নিজে না পারেন, তাহলে 150 ধারা মোতাবেক তিনি ওই অপরাধের সংকল্পের বিষয়ে বা ষড়যন্ত্রের বিষয়ে ঊর্ধ্বতন অফিসারকে খবর দিয়েও ঊর্ধ্বতন অফিসারের মাধ্যমে যে কোনো ব্যবস্থা গ্রহণ করে সে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার জন্য চেষ্টা করতে পারেন। ধারা 150। এখন দেখা গেল ওই ঊর্ধ্বতন অফিসারকে যখন খবর দেওয়া হবে, তখন তিনি কি করবেন? ওই আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার জন্য তিনি অপরাধীদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। ধারা 151, যখন অপরাধীদের গ্রেপ্তার করা হবে অথবা যারা অপরাধ করার জন্য চেষ্টা করবেন সেই সকল অপরাধীকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে তাদের পক্ষে কোনোভাবে আর অপরাধ করা সম্ভব হবে না, কারণ তারা তখন পুলিশের হেফাজতে থাকবে। পুলিশের হেফাজতে থেকে কোনো প্রকার অপরাধ করা সম্ভব নয়। ধারা 151। ধারা 152। ধারা 152, যদি পুলিশ অফিসার দেখতে পারেন, সেটা তিনি তার কর্মস্থলে অথবা ছুটিতে যে অথবা যে কোনো স্থানে কোনো পুলিশ অফিসার যদি জানতে পারেন বা দেখতে পারেন বা তার উপস্থিতিতে এরূপ কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যে কোনো ব্যক্তি স্থাবর বা অস্থাবর কোনো সম্পত্তি, সরকারি কোনো সম্পত্তির ক্ষতির চেষ্টা করতেছে, দেখা গেল পুলিশ অফিসারের সামনে এই যে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল যে গেল, এর ভিতরে সরকারি প্রচুর সম্পত্তির ক্ষতি সাধন হয়েছে, সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পদক্ষেপ গ্রহণ করা গেছে, বিভিন্ন জায়গায় পদক্ষেপ গ্রহণ করা যায় নাই বা করা হয় নাই বা করা সম্ভব হয় নাই। ঠিক আছে, এরূপ পরিস্থিতি ব্যতীত এখন যে পরিস্থিতি চলতেছে এরূপ পরিস্থিতি না, পরিস্থিতি যদি আসলে স্বাভাবিক হয়, তাহলে সেই স্বাভাবিক পরিস্থিতির ক্ষেত্রে যদি কোনো পুলিশ অফিসার দেখতে পারেন যে আমার সামনে রহিম করিম যদু মধু সরকারি সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করতেছে বা সরকারি সম্পত্তি ক্ষতি করতেছে, সেই ক্ষেত্রে তিনি সরকারি সম্পত্তি যেন ক্ষতি করতে না পারে, সেই জন্য তিনি নিজে তাদেরকে ওই ওই অপরাধ করা থেকে প্রতিরোধমূলক যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। অথবা দেখা গেল ওই রহিম করিম যদু মধু সরকারি কোনো চিহ্ন, যেমন নৌ চলাচলের জন্য বিভিন্ন চিহ্ন থাকে, বিভিন্ন বয়া থাকে, যে সকল চিহ্নের মাধ্যমে বয়ার মাধ্যমে নৌযান, জাহাজ, লঞ্চ, স্টিমার এই সকল নৌযান চলাচল করে থাকে, এই সকল চিহ্ন যদি কোনো ব্যক্তি ক্ষতির চেষ্টা করে, তাহলে ওই ক্ষতির চেষ্টা নিবৃত্ত করার জন্য বা ওই ব্যক্তিকে ক্ষতির হাত থেকে ওই ব্যক্তি যদি যেন ক্ষতি করতে না পারে, সেদিকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি বা ওই পুলিশ অফিসার যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। ধারা 152।
তাহলে ধারা 149-এ বলা হয়েছে পুলিশ অফিসার যদি জানতে পারেন বা দেখতে পারেন কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য চেষ্টা করতেছে, তাহলে সেই আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করার জন্য ওই পুলিশ অফিসার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন, অথবা সাধ্যমতো তিনি এই অপরাধ প্রতিরোধ করার জন্য চেষ্টা করবেন। ধারা 149। ধারা 150-এ বলছে যদি পুলিশ অফিসার জানতে পারেন এক বা একাধিক ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধ করার জন্য ষড়যন্ত্র করতেছে বা সংকল্প করতেছে, তাহলে তিনি কি করবেন? ওই আমলযোগ্য অপরাধের বিষয় ঊর্ধ্বতন অফিসারকে সংবাদ দেবেন। ধারা 150। ধারা 151। ধারা 151 ধারায় বলা হয়েছে ঊর্ধ্বতন পুলিশ অফিসার যখন জানতে পারবেন যে এক বা একাধিক ব্যক্তি বা অনেক ব্যক্তি বা একজনই হোক, যে ব্যক্তি হোক কোনো আমলযোগ্য অপরাধ করার জন্য চেষ্টা করবে, তাহলে তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে সে আমলযোগ্য অপরাধ নিবারণের জন্য বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। ধারা 151। ধারা 152। ধারা 152। 152 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসারের উপস্থিতিতে, অর্থাৎ পুলিশ অফিসার উপস্থিত আছে, এখন বর্তমানে যেমন বলা চলে যে নৌ নৌ পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আহ, বিভিন্ন বিভিন্ন জায়গায় টহল দিয়ে থাকেন। লঞ্চের মাধ্যমে হোক, স্টিমারের মাধ্যমে হোক, স্পিড বোটের মাধ্যমে হোক, যে সকল নৌযানের মাধ্যমে বিভিন্ন রকম টহল দিয়ে থাকে। এই সকল টহলের ক্ষেত্রে যদি তারা বুঝতে পারেন বা দেখতে পারেন যে কোনো ব্যক্তি সরকারি কোনো সম্পত্তির ক্ষতি করতেছে, বা নৌযান চলাচলের জন্য যে সকল চিহ্ন থাকে, যে সকল বায়া থাকে, এই সকল বায়া ক্ষতির হাত থেকে এই সকল বায়া ক্ষতির চেষ্টা করতেছে, তাহলে এই সরকারি সম্পত্তি ক্ষতি এবং এই চিহ্ন ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ অফিসার যে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, বা এই অপরাধ নিবারণ করার জন্য যে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা পুলিশ অফিসার গ্রহণ করতে পারেন। ধারা 152। ধারা 152। ধারা 153। ধারা 153-তে বলা হয়েছে ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। এখানে ওজন ও পরিমাপের সরঞ্জাম বলতে কি বোঝায়? নিক্তি। দোকানপাটে অনেক সময় আগে আমরা দেখতাম, এখন তো ওই যে মিটার আসছে, ওজনের যে মিটার গুলা, ডিজিটাল মিটার। আগে এই ডিজিটাল মিটার ছিল না। 1 কেজি, হাফ কেজি, 200 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রামের বিভিন্ন ওজনের বাটখারা পাওয়া যেত। বিভিন্ন ওজনের বাটখারা পাওয়া যেত। এখন দেখা যেত যে অনেক দোকানপাটে 1 কেজি ওজনের বাটখারার জায়গায় 900 গ্রাম, 950 গ্রাম ওজনের বাটখারা পাওয়া যায়। এখন 153 ধারায় বলা হয়েছে, 153 কোনো থানার ভারপ্রাপ্ত অফিসার বা ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন যুক্তিসঙ্গতভাবে মনে করেন যে তার স্থানীয় সীমারেখার মধ্যে কোনো বাজারে বা কোনো হাটে কোনো ব্যক্তির নিকট অবৈধ বাটখারা আছে, অর্থাৎ বৈধ নয়। বৈধ কখন হবে? যখন 1 কেজিতে 1000 গ্রাম পাওয়া যাবে। আর অবৈধ কখন হবে? যখনই 1 কেজিতে 900 গ্রাম, 950 গ্রাম, 960, 70, 80 গ্রাম পাওয়া যাবে, তখনই সেই ওজন পরিমাপক যন্ত্র বা ওজনের যন্ত্র বৈধ হবে না, অর্থাৎ খাঁটি হবে না। এই বৈধ হবে না বা খাঁটি হবে না এই যন্ত্রপাতি উদ্ধারের জন্য বা তল্লাশির জন্য ওই স্থানে বা ওই দোকানে বা ওই বাজারে যেখানে হোক না কেন বা যেখানে পাওয়া যাক না কেন, সেখানেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবেশ করে তল্লাশি করতে পারবেন। ধারা 153-র 1। ধারা 153-র 1। ধারা 153-র 2। উক্ত স্থানে যদি তিনি এমন কোনো বাটখারা, পরিমাপ বা ওজন পরিমাপের যন্ত্র যদি দেখতে পান বা পান যা খাঁটি নয়, তাহলে তিনি তা আটক করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে তিনি ম্যাজিস্ট্রেটের নিকট এই আটকের সংবাদ দিতে পারবেন। ধারা 153-র 2। ধারা 153-র 2। তাহলে ধারা 153-তে বলা হয়েছে কি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক অবৈধ বাটখারা, ওজন পরিমাপক যন্ত্র বা ওজনের যন্ত্র যদি তিনি বুঝতে পারেন বা জানতে পারেন, বা তার কাছে যদি মনে হয় বা তিনি যদি যুক্তিসঙ্গতভাবে বুঝতে পারেন যে তার স্থানীয় এলাকার ভিতরে, অর্থাৎ তার থানার যে এরিয়া আছে, থানার যে বাউন্ডারি আছে, নির্দিষ্ট একটা যে এলাকা আছে, সেই এলাকার ভিতরে কোথাও বা কোনো বাজারে বা কোনো হাটে বা কোনো দোকানে যদি অবৈধ ওজনের বাটখারা পাওয়া যায়, বা তিনি যদি মনে করেন যে তল্লাশি যদি করা হয় তাহলে সেখানে অবৈধ কোনো ওজন বা ওজন পরিমাপক যন্ত্র
বা এরকম কিছু পাওয়া যাবে যা খাঁটি নয়, তাহলে তিনি সেই দোকানে বা সেই হাটে বা সেই বাজারে বা সেই বাজারে বা যেখানে পাওয়া যাবে এই যন্ত্রপাতি, সেখানে তিনি বিনা তল্লাশি পরোয়ানায় প্রবেশ করে তল্লাশি করতে পারেন, ধারা 153 এর বিধি 80 বিধি। আর দিয়ে বলা হয়েছে এরূপ তল্লাশি করার পর যদি অবৈধ কোনো বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্র পাওয়া যায়, তাহলে তিনি তা আটক করতে পারেন এবং তার স্থানীয় যে ম্যাজিস্ট্রেট থাকবেন বা তার এখতিয়ার সম্পন্ন যে ম্যাজিস্ট্রেট থাকবেন, তাকে তিনি এই বিষয়টি বা এই সংবাদটি দিতে পারবেন, ধারা 153(2)। তার ধারা 149 থেকে ধারা 153 পর্যন্ত, ধারা 149 থেকে ধারা 153 পর্যন্ত অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা অথবা ধর্তব্য অপরাধ বা আমলযোগ্য অপরাধ নিবারণে পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের 107, 8, 9, 10 ধারা মোতাবেকও মুচলেকা সম্পাদনের মাধ্যমে 109 ও 110 ধারা মোতাবেক মুচলেকা সদাচরণের মুচলেকা সম্পাদনের মাধ্যমেও অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়, কিন্তু মূল মূল যে ধারাগুলা 149 থেকে 153, 149 থেকে 153 ধারার যে পদক্ষেপ, এই পদক্ষেপটা হলো মূলত অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা বা অপরাধের নিবারণমূলক ব্যবস্থা, ধারা 149 থেকে ধারা 153। ধারা 149 থেকে ধারা 153 বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। তাহলে যদি কখনো প্রশ্ন হয় যে একজন এএসআই বা একজন সাব ইন্সপেক্টর কোন কোন ক্ষেত্রে অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, অথবা একজন এএসআই অপরাধের নিবারণমূলক ব্যবস্থা কি, বা অপরাধ নিবারণের জন্য একজন এএসআই কে কিরূপ দায়িত্ব বা কর্তব্য পালন করতে হয়, অথবা একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধ নিবারণের জন্য বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারেন বা কি কি দায়িত্ব পালন করতে পারেন, প্রশ্ন করা যাবে? ইনশাল্লাহ স্যার। কেউ বলতে পারবেন ধারা 149 থেকে ধারা 153 পর্যন্ত? ধারা 149 থেকে ধারা 153 পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, কোনো প্রশ্ন নাই। কোনো সমস্যা নাই। না। ভাই আবু তাহের ভাই, কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, বুঝতে পারছি ভালোভাবে। তাহলে যদি কখনো প্রশ্ন হয় যে অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা কি দিতে পারবেন, তো ইনশাল্লাহ অবশ্যই, নাকি? দিতে পারবো স্যার। সামনের দিকে আরো যাব। 154 ধারা। না স্যার, এই পর্যন্তই থাকুক। পরে 154 ধারাটা ইনশাল্লাহ বিস্তারিত আমরা আলোচনা করব। বিস্তারিত, যত বিস্তারিত আলোচনা করা যায়, কারণ 154 ধারা বিশাল একটা চ্যাপ্টার। এখান থেকে বহুত প্রশ্ন হয়, হরেক রঙের প্রশ্ন হয়, প্রশ্নের কোনো শেষ নাই। কথা বুঝতে পারছেন? এজাহার সংক্রান্ত হরেক রঙের প্রশ্ন হয়, প্রশ্নের কোনো শেষ নাই। এখন শুধু আপনাদের ধারা পড়াবো না, দৈনিক ধারা পড়ানোর সাথে সাথে ইনশাল্লাহ প্রশ্ন পড়াবো। দৈনিক যে ধারা পড়াবো সেই ধারা থেকে কি কি প্রশ্ন হতে পারে বা কি কি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? যে ধারা পড়াবো সেই ধারার প্রশ্ন ইনশাল্লাহ আলোচনা করব।
সবাই তো বাসায় ইনশাল্লাহ পড়াশোনা করেন নাকি? করি স্যার। কতক্ষণ করে পড়েন বলেন তো একটু শুনি। 2 ঘন্টা পড়ি স্যার, 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু শেষ করে। আচ্ছা, আপনারা আসলে বলুন তো কে কতটুকু সময় একটু লেখালেখি করেন? যতক্ষণ পড়ি স্যার লেহি স্যার, বসে বসে লেহি পড়ি দুইটাই। যতটুকু পারবেন লেখার চেষ্টা করবেন, লেখা বেশি বেশি লিখবেন। আর আমি যখন পড়াবো, পড়ানোর শেষে আমি এখন ইয়া করব, 9:40 আগামীকাল থেকে ইনশাল্লাহ ঠিক 9:40 ক্লাসে ঢুকবো। আর ঠিক 11টা সর্বোচ্চ 11:10 সকালবেলা, কারণ একটু শীতের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, নামাজটা পড়তেও অনেক সময় কষ্ট হয়, ওঠা যায় না। সবাই একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ 9:40। যদি আরো আগে পারতাম তাহলে আমি আরো আগে সময়টা দিয়ে দিতাম, কিন্তু অফিসের কারণে হয়তো দেওয়া সম্ভব হবে না। সেজন্য অবশ্যই অবশ্যই 9:40 ইনশাআল্লাহ হাজির থাকবেন আগামীকাল থেকে। আমিও ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে 9:40 ভিতরে ক্লাসে ঢোকানোর জন্য, ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আমি বারবার বলি, পড়ার চেয়ে লেখালেখি করবেন বেশি। যত লেখালেখি করবেন তত বেশি বুঝতে পারবেন। তাহলে স্যার সকালে আগামীকাল ক্লাস কয়টায় হইব? সকালে সকালে ক্লাস 7:20। আগে পিছিয়ে দিতে হবে, কারো কোনো মতামত আছে? সকালের যে আমরা ক্লাসটা করি সেই ক্লাসটা দেখবেন ইনশাআল্লাহ, এগুলা ফৌজদারি, দণ্ডবিধি, পিআরবি আছে, সাক্ষ্য আইন আছে, এই 4টে আইনের সাথে সাথে দেখবেন যে ওগুলো আগেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করতেছি। ওগুলো ইনশাল্লাহ আগেই শেষ হবে, প্রয়োজন পড়লে ওগুলো আমরা 15-20 বার ইনশাল্লাহ রিভিশন দিতে পারবো। আপনারা যদি একটু সময়ের পড়া যদি সময় কভার করে যদি যাইতে পারেন, ঠিক আছে, সময়ের পড়া সময় যদি কভার করে যেতে পারেন তাহলে সর্বোচ্চ, তাহলে ইনশাল্লাহ আর কেউ ঠেকবেন না। আর আমি চেষ্টা করব প্রশ্ন এমসিকিউ সব একসাথে আলোচনা করে সামনের দিকে আগানোর জন্য যতটুক যাওয়া যায়। আর প্রত্যেকটা এমসিকিউ যখন শেষ হবে, যেমন ফৌজদারি কার্যবিধি আইন মোটামুটি 150 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে, 153 পর্যন্ত। এরপরে সর্বোচ্চ আর 70, 60-70টা সর্বোচ্চ ধারা পড়া লাগবে ফৌজদারি কার্যবিধি আইনের। এর ভিতরে ইনশাল্লাহ শেষ করে দেবো যতগুলা গুরুত্বপূর্ণ ধারা আছে। আমরা শুধু গুরুত্বপূর্ণ ধারাগুলাই পড়বো, তার বাইরের কোনো ধারা আমরা পড়বো না বা পড়ার চেষ্টাও করব না। কথা ক্লিয়ার? অহেতুক বিভিন্ন ধরনের ধারা পড়বো না, মাথায় জ্যাম করানোর দরকার নাই, মাথা জ্যাম লাগানোর দরকার নাই, ফাঁকা রাখবো। অন্যান্য আইন যেগুলো গুরুত্বপূর্ণ আছে আমরা সেগুলো পড়াশোনার ইনশাল্লাহ চেষ্টা করব। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আমি বারবার বলতেছি, এমসিকিউ তে সবাই ইনশাল্লাহ পাশ করবেন, সবাই সবাই পাশ করবেন। শুধু এখন থেকে প্রস্তুতি নেবেন। আপনার মনে করেন এমসিকিউ পরীক্ষা শেষ, এমসিকিউ পড়াশোনা নতুন করে করার দরকার নাই, আপনি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু বারবার বলছি আপনাদের এমসিকিউ পরীক্ষার কোনো চিন্তা করবেন না, আপনারা সরাসরি লিখিত পরীক্ষার জন্য ইনশাল্লাহ প্রস্তুতি নেবেন। আমি যেভাবে এমসিকিউ ধরছি, যেভাবে উঠাইছি, এর বাইরে এমসিকিউ আসবেই না, এর বাইরে এমসিকিউ আসবেই না, এমসিকিউ আসার কোনো জায়গায় নাই। সেই জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা অবশ্যই অবশ্যই লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন, এমসিকিউ আপনার চিন্তা করা লাগবে না ইনশাআল্লাহ।
274 নম্বর এমসিকিউ, গণ উপদ্রব অব্যাহত রাখা বা পুনরায় করা যাবে না, কত ধারা? ধারা 142, ধারা 141, ধারা 137, ধারা 143। 143। ধারা 143। 275 নম্বর এমসিকিউ, জরুরি আদেশ কিভাবে দেয়া হয়? এসপির সাথে কথা বলে, ওসির সাথে কথা বলে, কমিশনারের সাথে কথা বলে, একতরফা? কমিশনারের সাথে কথা বলে নাকি স্যার? একতরফা দেওয়া যাইতে পারে। একতরফা দেয়া যেতে পারে। একতরফা একতরফা। আদেশটি হবে একতরফা, কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই, কোনো যুক্তি তর্কে যাওয়ার দরকার নাই, কারো মতামত নেয়ার প্রয়োজন নাই। এখানে জেলা ম্যাজিস্ট্রেট যা করবেন তার কাছে যেটা মনে হবে সেটাই একতরফা ভাবে তিনি দিতে পারবেন। 276 নম্বর এমসিকিউ, সরকার কর্তৃক আদেশ না থাকলে জরুরি আদেশ সাধারণত কতদিন পর্যন্ত বলবৎ থাকে? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস? 2 মাস। 2 মাস। সরকার যদি ভিন্নরূপ কোনো আদেশ দেয় সেক্ষেত্রে বর্ধিতকরণ করা যেতে পারে। 277 নম্বর এমসিকিউ, জমি জমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে এক পক্ষ মারা গেলে কাকে প্রতিনিধি করা যাবে? ছেলেকে, মেয়েকে, চাচা ভাতিজাকে, আইনানুগ, সবাইকে? সবাইকে। আইনানুগ সবাইকে। এখানে প্রতিনিধি নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে যে ভাই হয়েছে, ভাইস্তা হয়েছে, চাচা হয়েছে, এখন বোনেরা আছে, এখন বোনেরা বলতেছে আমরাও প্রতিনিধি হইতে ইচ্ছুক, সেক্ষেত্রে প্রত্যেকেই হইতে পারে। যে যে প্রতিনিধি হইতে ইচ্ছুক আইনানুগ ভাবে যদি তারা হওয়ার মতো হয় তাহলে প্রত্যেকেই প্রতিনিধি হওয়ার যোগ্য হবে। ধারা 145। 278 নম্বর এমসিকিউ, জমি ও পানি সংক্রান্ত বিরোধে বিরোধীয় বিষয় প্রয়োগ করা যাবে কত ধারা? ধারা 145, ধারা 146, ধারা 147, ধারা 148? 46। ধারা 46। 146। 279, জমি বা পানি ব্যবহারের অধিকার নিয়ে কোনো বিরোধ দেখা দিলে অনুসন্ধান করার প্রয়োজন হলে কে অনুসন্ধান করতে পারেন? পুলিশ অফিসার, যে কোনো ব্যক্তি, অধস্তন ম্যাজিস্ট্রেট, সবগুলো? অধস্তন ম্যাজিস্ট্রেট। অধস্তন ম্যাজিস্ট্রেট। 148 ধারা, এখানে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশ দেবেন এবং কিভাবে সে অনুসন্ধান করবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে দিতে পারবেন। সেই সাথে সাথে অধস্তন ম্যাজিস্ট্রেটকে একটি রিপোর্ট করার জন্য বা প্রতিবেদন দেওয়ার জন্য বলবেন। এখানে অধস্তন ম্যাজিস্ট্রেট যখন 148 ধারা মোতাবেক কোনো অপরাধের বিষয়ে অনুসন্ধান করবেন, অনুসন্ধান করার পর তিনি একটি রিপোর্ট বা প্রতিবেদন জমা করবেন, এই প্রতিবেদন সাক্ষ্য হিসেবে গণ্য করা যাবে। আর এখানে বলা হয়েছে এখানে যে অনুসন্ধান হবে, তদন্ত হবে, যাই কিছু হবে না কেন, বা বিচারের ক্ষেত্রে সাক্ষী হাজির করা হবে, উকিলের ব্যয়ভার বা এই যাবতীয় কিছু, সকল ক্ষেত্রে কে ব্যয়ভার বহন করবে তা আদালত নির্দিষ্ট করে দিতে পারেন। যে রহিম বা করিম, রহিম বহন করবে অর্ধেক, করিম বহন করবে অর্ধেক, অথবা দেখা গেল যে রহিম বহন করবে সম্পূর্ণ বা 1/3 বা 1/4। কে কতটুকু বহন করবে সেটা আদালত বা ম্যাজিস্ট্রেট নির্ধারণ করে দিতে পারেন। ধারা 148। তাহলে কে নির্ধারণ করে দিতে পারেন? আদালত নির্ধারণ করে দিতে পারেন। তাহলে 1 ধারা থেকে 153 ধারা পর্যন্ত কোন ধারা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। যদি সমস্যা না থাকে তাহলে এখানে ইনশাল্লাহ রেখে দেব। আগামীকালকে সকালের ক্লাসটা হবে 7টা 20 থেকে 8টা 20। 7টা 20 থেকে 8টা 20। যদি পারি রাত্রি 9টা 40 ক্লাসটা যদি আরো একটু আগাইতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব, তবে মনে হয় সম্ভব হবে না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব আমি। যদি
9:40 আগে দেওয়া যায়, কারো কোনো সমস্যা আছে? না স্যার, এখন আমাদের অফিসে তো 9টা 9:30টার মধ্যে সবাই চলে যাচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করব, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আর আমলযোগ্য অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা বা নিবারণমূলক ব্যবস্থা যে আছে আলোচনা করলাম, প্রশ্ন আকারে একটু লেখার চেষ্টা করবেন, অবশ্যই 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 প্রশ্নের উত্তর আকারে লেখার চেষ্টা করবেন এখন থেকেই ধারা আলোচনা হবে, ধারার সাথে সাথে প্রশ্ন আলোচনা হবে, প্রশ্ন আলোচনার সাথে সাথে এমসিকিউ আলোচনা করে যাব ইনশাআল্লাহ, যেন কোনো দিকে আমাদের ঘাটতি না থাকে, কোনো দিকেই যেন আমাদের ঘাটতি না থাকে। তাহলে সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন। আশা করতেছি ইনশাআল্লাহ সবাই সকলের ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। তাহলে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।